নীরা আসবো? আমি চমকে উঠলাম কণ্ঠস্বরটা শুনে। সেদিনের পর থেকে আমি ওই লোকটার মুখোমুখি হই না। আমরা যে একই ছাদের নিচে বাস করছি এটা ভাবতেও আমার ঘৃণা লাগে মাঝে মাঝে। এই লোকটার জন্য, হ্যাঁ, শুধুমাত্র এই পিশাচের জন্য আমার মায়ের ফুলের মতো জীবনটা এভাবে চলে গেল। এই লোকটা আমার কাছে একটা নরকের কীট ছাড়া আর কিছুই না। এখন আমার কাছে কী চায় ও? আমি কোনো কথা না বলে নিজের বইতে মনোযোগী হই। লোকটা আমার অনুমতি তোয়াক্কা না করে আমার রুমে ঢুকে যায়। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে রাগে। কী ব্যাপার নীরা? আমার সাথে কথা বলো না কেন তুমি বেশ কিছুদিন যাবৎ? আমি দাঁতে দাঁত চেপে বলি, আপনার সাথে কথা বলার কোনো রুচি আমার নেই মিস্টার আফজাল সাহেব। আমি লোকটার দিকে তাকাইনি। না তাকালে আমি বুঝতে পারছি না লোকটা হতভম্ব দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে। এসব কি বলছো নীরা? আমি তোমার বাবা। বাবার সাথে কি এভাবে কেউ কথা বলে? তেলে বেগুনে জ্বলে উঠে আমি নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠে বলি, বাবা, লজ্জা করে না আপনার নিজের আমার বাবার বলে পরিচয় দিতে? মেয়েকে একটা পরপুরুষের হাতে তুলে দেওয়ার সময় কোথায় ছিল আপনার পিতৃত্ব আফজাল সাহেব? আপনি দয়া করে আমার সামনে থেকে চলে যান। আপনার ছায়াও দেখতে ঘৃণা করছে আমার। নীরা, বিহেভ ইয়োরসেলফ। তুমি মনে হয় ভুলে যাচ্ছ কার সাথে কথা বলছো তুমি। চোখ রাঙাবেন না আফজাল সাহেব। এই চোখ রাঙানো অনেক ভয় পেয়েছি একটা সময়। পুরো একটা রাত আমাকে বাথরুমে অন্ধকারে আটকে রেখে, সাথে আমার মাকেও আটকে রেখেছেন অন্য ঘরে, যাতে সে আমাকে বাঁচাতে না পারে। ভয়ে অজ্ঞান হয়ে যেতাম আমি। কাঁদতাম চিৎকার করে। তবু আপনার মন গলেনি। দাদিকে ভয় দেখিয়ে বন্দি বানিয়ে রেখেছেন। দেখতে আমাদের সুখী মনে হলো। আমরা ছিলাম আপনার হাতের পুতুল ছাড়া আর কিছুই না। কিন্তু না, আর পারবেন না। লেবু বেশি নিংড়ালে তেতো হয়ে যায়। আপনি সম্পর্কটাকে তেতো করে ফেলেছেন। আর আমি ভয় পাই না আপনাকে। লোকটির দিকে না তাকানো যাচ্ছে না। বিস্ময়ে হতভম্ব সে। হাঁ করে তাকিয়েছে আমার দিকে। মনে হচ্ছে বিশ্বাস করতে পারছে না। যে নীরাকে চিরকাল ভয় দেখে পুতুল বানিয়ে রেখেছে, সেই নীরা আজ তার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছে। দেওয়ালে ফিট থেকে গেলে মানুষ অনেক হিংস্র হয়ে যেতে পারে, এটা তাকে বুঝতে হবে। নীরা, তুমি আমার সাথে আমার বাড়ি দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলছো? তুমি কি জানো তোমাকে আমি এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিতে পারি? তখন কই যে দাঁড়াবে তুমি? একবার ভেবে দেখেছো? ওনার কথায় আকাশ বাতাস কাঁপিয়ে আমি হাসলাম। আমার হাসি দেখে আরো এক পোস্ত অবাক হলেন উনি। ও তাই নাকি আফজাল সাহেব? আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিবেন? কিন্তু তার আগে তো আমি আপনাকে এই বাড়ি থেকে বের করে দিব। মানে? কি বলছো তুমি? এই বাড়ি আরো যে সম্পত্তি আমার আছে সব আমাকে বুঝিয়ে দেন। কিছু যেন বাদ না থাকে। এই সব কিছুর মালিক একমাত্র আমি, আপনি নন। আমার আসল বাবা এগুলো আমার জন্য রেখে গেছেন। তাই আমি চাই আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। সারা ঘরে পিনপতন নীরবতা। লোকটার মুখ ঝুলে গেছে হতভম্ব হয়ে। সে এখনো জানে না আমি সেদিনের সব সত্যির মুখোমুখি হয়ে গেছি। তোমাকে এসব কে বলেছে? ওই বুড়িটা? কেন? দাদিও যদি বলে থাকে তো আপনি কি করবেন? তাকে আর কোনো ভয়ে আপনি দেখাতে পারবেন না। কারণ এই বাড়িটা আমার। আমার বাড়িতে আমি যা বলব তাই হবে। আর কারো কোনো কথা শোনা হবে না। আমার কথা শুনে পিশাচের মতো একটা হাসি হাসে লোকটা। আমি ভুরু কুঁচকে তাকাই সে হাসির দিকে। আবার কি চাল দিতে চাচ্ছ? নীরা, তোমার বয়স যেন কত? আমি কোনো কথা না বলে ওনার দিকে তাকাই। কি বলতে চাচ্ছে বুঝতে পারছি না। শোনো, স্কুলে তোমার ২ বছর গ্যাপ গেছে সংসারে বিভিন্ন অশান্তির জন্য। তোমার মা ছিল বোকা, সে বিভিন্ন ঝামেলা করত, যার ফলে তোমার এই অবস্থা। তো যাই হোক, এখনো কিন্তু তোমার বয়স ১৮ হয়নি। তোমার বয়স এখনো ১৭ বছর ১০ মাস। তার মানে ১৮ হতে তোমার এখনো ২ মাস বাকি। বয়স ১৮ হওয়া না হওয়া পর্যন্ত তুমি এই সম্পত্তির কিছুই পাবে না। সে পর্যন্ত তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। এটা তোমার মায়ের স্বাক্ষর করা রয়েছে দলিলে। তুমি চাইলেই দেখতে পারো। ২ মাস কিন্তু অনেক সময়। অনেক কিছু হতে পারে এই ২ মাসে। আমি ভুরু কুঁচকে বললাম, মানে? কি হতে পারে এই ২ মাসে? অনেক কিছু হতে পারে। এই যেমন ধরো, তুমি স্বেচ্ছায় তোমার নামের সব সম্পত্তি আমার নামে লিখে দিতেও পারো, তাই না? এই বলে লোকটা বিশ্রী করে হাসলো। আমার বুক কেঁপে উঠল। এই লোকটা কি করতে চাচ্ছে আমার সাথে? তাই ভালোই ভালোই বলছি, আমার কথা মতো চলো। আখের তোমারই লাভ হবে। তা না হলে তা না হলে কি আফজাল? কি করবে তুমি আমার মেয়ের সাথে? রুনা আন্টি এসে দাঁড়িয়েছে দরজায়। আমার বুকে একটু সাহস ফিরে আসে। ওনার মুখে মিটি মিটি হাসি। সবসময় একটা রহস্যের হাসি দেন উনি। আমি বুঝতে পারি না সেই হাসিটা ভালো মতো। তোমার মেয়ে? হাসালে রুনা। সবাই যখন জেনেই গিয়েছ, বলতে তো দ্বিধা নেই। নীরার সাথে বাস্তবে কোনো সম্পর্ক নেই তোমার। এমনকি এই বাড়ির কারোর সাথেই ওর কোনো সম্পর্ক নেই। তাচ্ছিল্যের হাসি লোকটার মুখে। সে তো হবে, কারণ ও এ বাড়ির মালকিন। আর আমরা ওর বাড়িতে আছি। চোয়াল শক্ত হয়ে ওঠে আফজাল সাহেবের। দাঁতে দাঁত চেপে বলে, এখন নয়, আরও ২ মাস পর। এই ২ মাসেই কেউ মালকিন থেকে আশ্রিতা হয়ে যেতে পারে। কে বলতে পারে? আবার কেউ চিরতরে এই বাড়ি থেকে বিদায় হয়ে যেতে পারে। কে বলতে পারে? বাহ! মায়ের চেয়ে মাসির দরদ
বেশি দেখতে পাচ্ছি? তুমি আমার স্ত্রী, আমি যেভাবে বলবো সেভাবে চলবে তুমি, না হয় তোমার অবস্থা খারাপ হবে। আমি রাত্রি নই আফজাল, আমি রুনা। আমাকে ওই লাল চোখ দেখিয়ে তোমার গোলাম করাতে পারবে না। এই প্রথম আমি রুনা আন্টির চোখে আগুন দেখলাম। এই আগুন আমার মায়ের চোখে আমি দেখেছি, কিন্তু সেই আগুন এই লোকটা ছাই চাপা দিয়ে শেষ করে দিয়েছিল। রুনা আন্টির সাথে এমন কিছু করবে না তো? কিন্তু উনি বা আমার জন্য নিজের জীবন এভাবে ঝুঁকিতে তুলছেন, কি লাভ ওনার? কি উদ্দেশ্য ওনার? এই লোকটাকেই বিয়ে বা করেছেন কেন? এত কিছু জেনেও এইসব প্রশ্নের উত্তর আমাকে জানতে হবে। কিছুদিন গেল এভাবে। রুনা আন্টির সাথে আমার সম্পর্ক কিছুটা ভালোর দিকে। আমার অনেক রকম বদ অভ্যাস ওনার জন্য পরিবর্তন হয়েছে। আমি এখন নিয়মিত পড়াশোনা করছি। বাইরের খাবার এখন খাই না বললেই হবে। একদম রুটিন মাফিক জীবন চালাচ্ছি আমি। মাঝে মাঝে অবাক হয়ে ওনার দিকে তাকাই। বড্ড আপন লাগে ওনাকে। মনে হয় কত জনম জনম ধরে ওনাকে চিনি আমি। ওনার মধ্যে মাকে খোঁজার চেষ্টা করি আমি। কোনো মিল পাই না তেমন। আমার মা ছিলেন লম্বা চিকন, আর উনি ছোটোখাটো গোলগাল। তেমন কোনো মিল দুজনের মধ্যে পাই না আমি। কিন্তু সব কিছুর বাইরে যেন ওনার মধ্যে মাকে খোঁজার চেষ্টা আমার চলতে থাকে। কখনো তার হাসিটা, কখনো তার কপট রাগ দেখানো। আমার অবচেতন মন যেন ভেবেই নিয়েছে উনি আমার মা। হয়তো নতুন রূপে ফিরে এসেছে আমার কাছে। অনেকবার চেয়েছি ওনার রহস্য উদ্ঘাটন করার। বারবার ব্যর্থ হয়ে ফিরছি। এখন সে চেষ্টা ছেড়েই দিয়েছি। হয়তো রহস্য উদ্ঘাটন করার পর জানবো উনি আমার কিছুই নন। কী দরকার? আমার অবচেতন মন ভেবে নিক না ওনাকে আমার মা হিসাবে। ক্ষতি কী? কিন্তু জীবন তো রূপকথা তো নয়। রূপকথা হয়তো রাজকন্যার কাছে তার মা নতুন রূপে ফিরে আসে, কিন্তু সত্যিকারের জীবনে এমনটা হয় না। এখানে যারা একবার চলে যায়, একেবারেই চলে যায়, তারা আর ফিরে আসে না। এরই মধ্যে আমার জীবনে আবারও একটি দুর্ঘটনা ঘটে গেল, যা আমার সাজানো গোছানো জীবনটাকে আরও এক প্রস্ত এলোমেলো করে দিল। সেদিন সন্ধ্যায় আমি আমার ঘরে শুয়ে আমি লাইট অফ করে আছি। মাথাটা ভীষণ ধরেছে। রুনা আন্টি গিয়েছেন পাশের ওষুধের দোকানে আমার জন্য ওষুধ আনতে। সাথে গিয়েছেন আমার ছোট ভাই রনি। দাদি গিয়েছেন ছাদে। সন্ধ্যার পর তার ছাদে একটু হাঁটাহাঁটি করা অভ্যাস। হঠাৎ কলিং বেলের শব্দে উঠে বসি আমি। এখন আবার কে এলো? রুনা আন্টির কাছে তো চাবি আছে। সে নিশ্চয়ই কলিং বেল দিবে না। এখন ঘরে শুধু আমি আর আফজাল সাহেব। কে আসবে এই অসময়ে? এমনিতে আমাদের বাড়িতে বাইরের কেউ তেমন আসে না। এই লোকটা চায় না কেউ আসুক। আসলে যে ওর কীর্তি ফাঁস হয়ে যাবে, আমি খুব একটা পাত্তা দিলাম না। পুনরায় এসে শুয়ে পড়লাম। ক্লেস্ট্রোফোবিয়া থাকার কারণে আমি কখনো ঘরের দরজা আটকে রাখতে পারি না, সবসময় খোলাই থাকে তাই। চোখ একটু লেগে এসেছিল। হঠাৎ আমার পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে লাফ দিয়ে উঠে বসতে চাই আমি। স্পর্শটা অপরিচিত। আমরা মেয়েরা খুব ভালো করে বুঝতে পারি কোন স্পর্শের কী মানে। হঠাৎ দেখলাম ঘর অন্ধকার। এতক্ষণে দরজা খোলা থাকার কারণে আমার ঘর অন্ধকার হলেও পাশের ঘর থেকে আলো আসছিল। এখন এত অন্ধকার কেন? কে দরজা দিয়েছে? আমি চিৎকার করে দাদিকে ডাকতে গেলে একটা শক্ত হাত আমার মুখ চেপে ধরে। আমার শিরদাঁড়া বেয়ে শীতল একটা স্রোত নেমে গেল। হঠাৎ দরজার বাইরে ঠক ঠক শব্দ শুনলাম। আফজাল সাহেব বাইরে থেকে চিৎকার করছেন, হাশেম ভাই, আপনি নীরার ঘরের দরজা কেন দিয়েছেন? কখন গেলেন আপনি ওর ঘরে? ও বদ্ধ, দরজার ভিতরে থাকতে পারে না। দরজা খুলুন আপনি। দয়া করে ওর কোনো ক্ষতি করবেন না। এখন হাশেম ভাই, দরজা খুলুন প্লিজ। আমি ছটফট করছি। বদমাইশটা বাঁধন থেকে নিজেকে মুক্ত করছি। নরকের কীটটা পৈশাচিক হাসি শুনতে পাচ্ছি। কিন্তু আফজাল সাহেব আমাকে বাঁচাতে কেন চাচ্ছে? আমি চিৎকার করে রুনা আন্টিকে ডাকতে চাচ্ছি, কোথায় তুমি? আমি বুঝতে পারলাম আমার শক্তি কমে যাচ্ছে আস্তে আস্তে। নিস্তেজ হয়ে পড়ছি আমি। বারবার চোখের সামনে রুনা আন্টির মুখটা ভেসে আসছে। মনে হচ্ছে জ্ঞান হারাবো আমি। লোকটা তার কাজ শুরু করতে যাচ্ছে। ঠিক এমন সময় আমার মনে হলো বাইরে ভীষণ শোরগোল। কার কণ্ঠ বুঝতে পারছি না। হাসেম লোকটাও দেখলাম একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, কিন্তু তার বাঁধন এখনো শক্ত। আমার সামনে আমার পুরো দুনিয়া টলছে। জ্ঞান হবার ঠিক আগ মুহূর্তে আমি দেখলাম কেউ একজন দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েছে। তার হাতে একটা শাবল। ঘরে ঢুকে শাবল ফেলে দিয়ে তিনি চিৎকার করে ওঠালেন আমার নাম ধরে। আমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আমি ঝাপসা চোখে দেখলাম যেন আমার মা দাঁড়িয়েছে। সেই তার আগুন ঝরানো চোখ। আমি এবার পুরোপুরি জ্ঞান হারালাম। আমার আর কিছু মনে নেই। কতক্ষণ আমি অজ্ঞান ছিলাম আমি জানি না। অজ্ঞান অবস্থাতে আমি একটা কল্পনার মধ্যে ঢুকে পড়ি। আমার নিজের মা আমাকে কোলে নিয়ে ঘুম পাড়াতে চাচ্ছে, আর আমি না ঘুমিয়ে শুধু তার দিকে তাকিয়েছি। কিরে পাগলি, ঘুমাবি না? কি দেখছিস ওভাবে ঘুরে ঘুরে? তোমাকে দেখছি মা। পরে দেখবি মা আমাকে। এখন ঘুমা তো সোনা। মা, আমি ঘুমাবো না। আমি ঘুমালে তুমি আবার আমাকে এই নরকে একা রেখে চলে যাবে। কতদিন তোমাকে দু চোখ ভরে দেখি না। একটু দেখতে দাও না মা তোমাকে। একটু তৃষ্ণা মেটাই। মা খুব সুন্দর করে হাসলো। আমি অবাক নয়নে সেই হাসি দেখলাম। হাসির দমকে চোখের পানি দিয়ে পড়ছে। কি অপরূপ সেই দৃশ্য! আমি মাকে আরো শক্ত করে চেপে ধরতে যাই। মায়ের গায়ের গন্ধের শান্তিতে জানটা ভরে ওঠে আমার। এই যেন স্বর্গীয় এক সুখ। হঠাৎ চারপাশে কেমন যেন কালো হয়ে আসলো।
একটা হালকা ধোঁয়াটে ভরে গেল পরিবেশটা। আমার খুব ভয় করতে লাগলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ও মা, মা তুমি কই? আমার মুখ খুব ভয় করছে মা, কই গেলে তুমি? এই তো তোর কাছে এসে, আমি দেখতে পাচ্ছিস না? আমি মাকে কোথাও দেখতে পেলাম না। তেষ্টায় আমার গলা কাঠ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাঁপাতে হাঁপাতে শেষবারের মতো আমি চিৎকার করে উঠলাম, মা গো মা। ঠিক তখনই আমার হুঁশ ফিরে আসে। আমার বেশ কিছুক্ষণ সময় লাগে আমি কোথায় আছি মনে করতে। কি হয়েছিল আমার? মাথা যন্ত্রণা করে একা ঘরে শুয়ে থাকা। হঠাৎ কারো স্পর্শে ঘুম ভেঙে যায়। দরজা বন্ধ। হাসেম? হ্যাঁ, ওই পিচাসটা। এটুকু ভাবতে আমি চিৎকার দিয়ে উঠে বসি। আমার সারা শরীর ঘামে জবজব করছে, তেষ্টায় প্রাণ ওষ্ঠাগত। আমাকে ওভাবে দেখে রুনা আন্টি ছুটে আসছেন আমার কাছে, আমাকে জড়িয়ে ধরলেন দুই হাতে। উনি ফোপাচ্ছেন, এই তো আমার মা, আমি এই যে, কিচ্ছু হয়নি তোমার, আমি চলে এসেছি তো তোর আগে। এই তো আমি এখানে, কোনো ভয় নেই তোমার মা। তার গায়ের গন্ধটা এত পরিচিত লাগছে আমার, মনে হচ্ছে কত জনম জনম ধরে গন্ধটা আমার শরীরের সাথে লেপ্টেছে। আমি ওনাকে আষ্টে পাষ্টে জড়িয়ে ধরলাম। ফোপানোর জন্য কথা বলতে পারছি না, কোনো রকম একটু স্বাভাবিক হয়ে বললাম, মা তুমি এসেছো, জানো ওই পশুটা আমার ক্ষতি? মুখ চেপে ধরলেন উনি, বড় বড় নিঃশ্বাস ফেলে বললেন, তোর কোনো ক্ষতি আমি ওকে করতে দেইনি। আয় আমার সাথে, আমার হাত ধরে আয়, আস্তে আস্তে। কোথায়? আয়, আগে আয়, তারপর দেখবি। আমি ওনার হাতটা শক্ত করে ধরে হাঁটতে লাগলাম ওনার সাথে। আমার শরীর বেশ দুর্বল লাগছে, মাথায় অসহ্য যন্ত্রণা। উনি আমাকে হাত ধরে বসার ঘরে আনলেন। বসার ঘরে যে দৃশ্য আমি দেখলাম তা তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি। আমি চোখ বড় বড় করে তাকালাম। রুনা আন্টির হাত শক্ত করে চেপে ধরলাম। আমার সারা শরীর কাঁপছে থরথর করে। হাসেম অসভ্যটাকে শক্ত রশির সাহায্যে বেঁধে রাখা হয়েছে। সে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বাঁধন এত শক্ত যে নড়াচড়া করতে পারছে না। পাশে আফজাল সাহেব কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে। রুনা আন্টিকে দেখে সে বলল, রুনা, বাড়াবাড়ি করো না। তোমার কোনো আইডিয়া নেই কার সাথে কী করছো? ওনাকে চেনো তুমি? ছেড়ে দাও ওনাকে। হ্যাঁ মানছি, উনি ভুল করছেন। তাই বলে এসব কী কথা রুনা? ছেড়ে দাও ওনাকে প্লিজ। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম রুনা আন্টির দিকে। কী হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না। রুনা আন্টি কেন বেঁধে রেখেছে ওনাকে? কিছু মাথায় ঢুকছে না আমার। রুনা আন্টি যেন আফজাল সাহেবের কোনো কথাই শুনতে পায়নি। আমার দিকে তাকিয়ে বলে, নিরামা, পা থেকে স্যান্ডেলটা খুলে নে তো। আমি ভুরু কুঁচকে তাকালাম ওনার দিকে, কিছু বুঝতে পারলাম না ওনার কথা। আফজাল সাহেব মুখ বিস্ময়ে ঝুলে গেছে। আর হাশেমের কথা বলা না বলাই ভালো। অশোকের মুখ আরও কদাকার লাগছে। কি বললাম নীরা, শুনতে পাসনি? স্যান্ডেল খুলে হাতে নেই। আমি কিছু না বুঝে যা করতে বললো করলাম। এবার উনি আমাকে বলেন, এবার আয় আমার সাথে। আমি ওনাকে ফলো করছি। উনি এগিয়ে যাচ্ছে ওই পিছাসটার দিকে। যখন আমরা প্রায় কাছাকাছি, ওই লোকটা তখন রুনা আন্টিকে আমার দিকে ফিরে বলে, নে রুনা, এবার এই স্যান্ডেলটা দিয়ে ইচ্ছে মতো এই জানোয়ারটাকে মার। আমি আছি তোর সাথে। মার, ওকে নীরা মার। বসার ঘরে পিনপত নীরবতা। হাসেম হাঁ করে তাকিয়েছে রুনা আন্টির দিকে। আফজল সাহেব ছুটে এলে বললেন, এই রুনা, আর ইউ ক্রেজি? কী বলছো তুমি? তোমার কোনো ধারণা আছে কী বলছো তুমি? রিনা, স্যান্ডেল ফেলে দাও ওর হাত থেকে। ডোন্ট শাউট মিস্টার আফজাল। আমি আমার মেয়ের অন্যায়ের প্রতিবাদ করা শেখাবো। ওর মায়ের মতো অবস্থা যেন ওর না হয়। অপরাধী কে জানার দরকার নেই আমার। যে অপরাধ করতে শাস্তি তাকে পেতে হবে। নীরা, দাঁড়িয়ে দেখছিস কি? এতদিনের যত রাগ আছে এই লোকটার উপর মিটিয়ে নেই। আমার শরীর থরথর করে কাঁপছে, বুঝতে পারছি না কী করব। যতই রাগ থাকুক আমার, আমি একটা মশাও মারতে পারি না। এত নরম মন আমার। আমার অবস্থা থেকে রুনান্ডি বলল, এই লোকটাকে জন্য তোর মা তোকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। দিনের পর দিন এ তোর মায়ের উপর অত্যাচার করছে। আজ তোর সাথে তাও করতে চেয়েছিল। তুই চাস না ওকে শাস্তি দিতে? হঠাৎ আমার মুখের সামনে আমার মায়ের করুণ মুখটা ভেসে উঠছে। কষ্টে হাউমাউ করে কাঁদছে আমার মা এই লোকটার জন্য। আচমকা আমার শরীর থেকে অনেকটা শক্তি এসে ভর করলো। পেছন থেকে আফজল সাহেব চেলেছে, না নীরা না। আমি কারো কথা শুনতে পাচ্ছিলাম না। আমার মুখের সামনে শুধু আমার মায়ের মুখটা। আমি চোখ বন্ধ করে এলোপাথারি মারতে লাগলাম ওকে আমার স্যান্ডেল দিয়ে। হিতাহিত কোনো জ্ঞান আমার নেই, পাগল হয়ে গেছে আমি। পিছন থেকে আফজাল লোকটা এসে আমাকে বাধা দিতে চাইলে রুনা আন্টি ওনাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। হঠাৎ আমার মাথায় কী হলো আমি জানি না। স্যান্ডেল ফেলে দিলাম এক দৌড়ে। এক দৌড়ে যে আমাদের ভারী পিত্তলের ফুলদানিটা তুলে নিলাম। আমার চোখ দিয়ে আগুন ঝরছে। বাস্তবিক কোনো জ্ঞান আমার নেই। আমি ছুটে যেতে থাকলে ওই নরকের কীটটার দিকে। হঠাৎ আমার হাত চেপে ধরলেন রুনা আন্টি। আমাকে ছাড়ুন, শেষ করে ফেলবো ওকে আমি আজকে। ওর জন্য আমার সাজানো গোছানো জীবনটা শেষ হয়ে গেছে। আমার মা আমাকে ছেড়ে চলে গেল, ওকে আমি শেষ করে দেবো। আমি চিৎকার করছি আর কাঁপছি। রুনা আন্টি আমার হাত থেকে ফুলদানিটা ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে দুই হাত দিয়ে চেপে ধরলো। শান্ত হও নীরা, শান্ত হও। ওর বাকি বিচার করবে আইন, আদালত। ওর যেন সর্বোচ্চ শাস্তি হয় সেই কাজ আমি করব। তুমি এই কাজ করো না। হঠাৎ আমি নিস্তেজ হয়ে যাই। ওনাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠি আমি। কান্নাজড়িত কণ্ঠে কথা বলার চেষ্টা করি আমি। কিচ্ছু হবে না ওই বিচারে, কিচ্ছু না। আমার মা অনেক চেষ্টা করে পারেনি।
ওর ক্ষমতা আছে, যেভাবে হোক ও বের হয়ে আসবে। ওর বিচার হবে না। বিচার হবে, প্রমাণ আছে আমার কাছে। এবার বিচার হবে। আমি পুলিশকে খবর দিচ্ছি, তুমি শান্ত হও। কী প্রমাণ আছে তোমার কাছে রুনা? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার আফজাল। তুমি নিজের চিন্তা করো তুমি কীভাবে বাঁচবে, কারণ তোমার শাস্তি হবে অন্যভাবে। প্রস্তুত থাকো তার জন্য। চিৎকার করবে না আওয়াজ নিচে, আমি রাত্রি নই, আমি রুনা। আমাকে এভাবে ভয় দেখাতে পারবে না তুমি। ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ এসে ধরে নিয়ে যায় হাসিমকে। আমার শারীরিক অবনতির জন্য থানায় যে লিখিত অভিযোগ করা সম্ভব না হলে বাড়ি থেকে ডায়েরি করা হয়। যাওয়ার আগে আমার চোখ পড়ে ওই হাসিমের দিকে। আমার দেওয়া মারে ওর চেহারার অবস্থা নাজেহাল। এখান থেকে সেখান থেকে রক্ত পড়ছে। আমি একটু ভয়ে কেঁপে উঠি ওর চোখ দেখে। ওই চোখে যেন আমার উপর আগুন চাপা দেওয়া রাগ। ছাড়া পেলে আমাকে শেষ করে দিবে। রুনা আন্টি এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমার মাথায় হাত দিয়ে বলেন, কিচ্ছু হবে না তোমার। আমি আছি তো, ভয় পেও না। আমি অবাক চোখে তাকাই ওনার দিকে। সেই মুখের আদলে আমি মাতৃস্নেহ দেখতে পাই শিরায় শিরায়। আমি আমার খাটে বসে আছি, বালিশে হেলান দিয়ে। আমার পাশে বসে আছেন রুনা আন্টি, এতক্ষণে দাদি ছিলেন। আমি ওনাকে ঘরে পাঠিয়ে দিয়েছি বিশ্রাম নেওয়ার জন্য। ওনার উপর দিয়েও কম দখল যায়নি। আমি আস্তে করে বললাম, আপনি কি ঘরের লাইটটা একটু অফ করে দিবেন? একটা কথা বলার আছে আমার। মিষ্টি করে হাসলো রুনা আন্টি। কী কথা নীরা? যা লাইট জ্বালিয়ে বলা যায় না? লজ্জার কথা নাকি? আমি মাথা নিচু করে নখ খুঁড়তে খুঁড়তে বললাম, হ্যাঁ। কী ব্যাপার বলো তো, প্রেমে পড়ছো নাকি? লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল। উনি হাসতে হাসতে যে লাইট অফ করে বললেন, বলো কী বলবি? আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? লাইট অফ থাকা সত্ত্বেও আমি বুঝলাম উনি অবাক চোখে আমার দিকে তাকিয়েছেন। আস্তে করে হাতটা বাড়িয়ে দিলেন উনি। আমি হাতটা ধরলাম। নরম ঠান্ডা একটা হাত। হঠাৎ উনি হাতের উপর উষ্ণ পানি ছোঁয়ায় চমকে উঠলেন। কী ব্যাপার নীরা, কী হয়েছে? কাঁদছো কেন আবার তুমি? তোমার কোনো ক্ষতি হয়নি তো? ওই বদমাইশটা এখন জেলের মধ্যে, আর খুব তাড়াতাড়ি ওর সর্বস্ব শাস্তি হবে। আমি বলছি, দেখো তুমি এভাবে কেঁদে নিজেকে সহ আমাকে দুর্বল করে দিবে না। আমি কি আপনাকে মা বলে ডাকবো হবো আর? প্রায় মিনিট দুইয়ের মতো কেউ কোনো কথা বললাম না। হালকা কেঁপে উঠলেন উনি, শুধু কাঁপা কাঁপা গলায় বললেন, হুম বলো। আমি চিৎকার করে বলে উঠলাম, মা। মা গো, ও মা। আঁকড়ে ধরলাম ওনাকে। উনি পরম মমতায় আমাকে বুকে জড়িয়ে ধরলেন। আমার শুকনো মরুভূমিতে এতদিনে যে প্রবল বৃষ্টির দেখা মিলল, সেদিন রাতে মা আমাকে বুকে জড়িয়ে ঘুমালেন। অনেকদিন পর অনেক শান্তির ঘুম হলো আমার। ছোট্ট বাচ্চাদের মতো ওনাকে জড়িয়ে ঘুমালাম আমি। পরদিন সকাল হতে না হতে আফজাল সাহেবের হাঁক ডাকে আমার ঘুম ভেঙে গেল। মাকে কোথায় দেখলাম না। মনে হয় আগেই উঠে গেছেন। বসার ঘর থেকে আফজাল সাহেবের চিৎকার শোনা যাচ্ছে। আমার বুকটা একটু কেঁপে উঠলো। আবার কি হলো? তবে কি হাসাম ছাড়া পেয়েছে? অজানা আশঙ্কা অস্থির হয়ে গেলাম আমি। ছুটে আসলাম বসার ঘরে। দরজার বাইরে থেকে মা বলল, কি বলবে তাড়াতাড়ি বলো। মেয়ের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। ওকে নাস্তা বানিয়ে দিতে হবে। আরে রাখো মেয়ে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কে মেয়ে? কার মা? ওর সাথে কিসের সম্পর্ক তোমার? চিৎকার করো না। মা মেয়ের সম্পর্কের মধ্যে আবার আলাদা কি সম্পর্ক থাকবে? যাও তোমার মেয়েকে ডাকো। এখন যা বলবো সবাইকে শুনতে হবে। মা কিছু বলতে যাবেন তার আগে আমি পর্দা ঠেলে ভেতরে ঢুকলাম। একটা সময় দাদিও বসে আছেন শূন্যের দিকে দৃষ্টিতে। এই যে এসেছেন আমাদের মালকিন। তা ম্যাডাম যদি কৃপা করে একটু বসেন। একটা কথা জানানোর ছিল আপনাকে। আফজাল লোকটা টিটকারির কথা শুনে গা জ্বলে গেল আমার। আমি মায়ের পাশে এসে দাঁড়ালাম। আফজাল সাহেবের গলা খাকারি দিয়ে বললেন, কোনো রকম ভনিতা আমি যেতে চাই না রুনা। তোমাকে অনেকবার আমি বলছি তুমি আমার স্ত্রী। এই বাড়িতে আমি তোমাকে এনেছি। আমার কথা মতো চলতে হবে। কিন্তু আফসোস, আমি জানি না তোমার উদ্দেশ্য কী। তুমি আসার পর থেকে এই বাপ মরা মেয়ে, ও দুঃখিত, আমাদের মালকিনের উপর বেশি দরদ দেখাচ্ছ। আর গতকাল যা করলা তাতে সবাই দেখলো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আপনিও শুনবেন আশা করি। আমি চোখ সরু করে ওনার দিকে তাকালাম। কথা কোন দিকে নিতে চাচ্ছেন উনি? মাকে দেখলাম নির্বিকার হয়ে দাঁড়িয়েছেন, যেন উনি জানেন কি সিদ্ধান্ত নেবেন। দাদি শান্ত স্বরে বলেন, কি সিদ্ধান্ত আফজাল? আমি রুনাকে ডিভোর্স দিতে চাই। বসার ঘরে পরিবেশ থমথমে, কারো মুখের দিকে তাকানো যাচ্ছে না। দাদি তো হতভম্ব হয়ে আফজাল সাহেবের দিকে তাকিয়েছেন, যেন শুনতেই পারেননি কি বলছেন। চোখের পাতা ফেলতেও ভুলে গেছেন। আমার হৃৎপিণ্ডটা ধকধক করে দিছে। এক মাকে হারিয়েছি আমি, যাকে পেয়েছি তাকে আপন করে নেওয়া শুরু করেছি মাত্র। এখন তিনি আমাকে ছেড়ে চলে যাবেন, তা না কিভাবে হয়? এটা আমি কিছুতেই হতে দিব না। আমি মায়ের দিকে তাকালাম। শুধু তার মধ্যে একটা বিজ্ঞান নেই। মিট মিট করে হাসছে যেন মনে হলো, যেন আগে জানতেন তিনি আফজাল সাহেবের এই কথা বলবেন। শান্ত স্বরে মা বললেন, আমার অপরাধ? বেশ ভড়কে গেলে আফজাল সাহেব বললেন, না, তোমার অপরাধের সম্পর্ক আছে অন্য পুরুষের সাথে। সে সাক্ষীও আছে আমার কাছে। এই বাড়িতে তুমি এসেছো নীরার মাথায় হাত বুলিয়ে ওর নরম নরম সুযোগ নিয়ে ওর এত সম্পত্তি হাতাতে। এসব সাক্ষীও আমার কাছে আছে। আমার মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। কি বলছে এই লোকটাকে? না না, এটা কোনোদিনও সম্ভব না। মায়ের মতো মানুষ কোনোদিনও এমন হতে পারে না। যেভাবে সে আমার জীবন বাঁচিয়েছে একমাত্র মায়ের মমতা ছাড়া, এটা কোনোদিনও সম্ভব না। আর সে কিনা
আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সম্পত্তিটাকে গ্রাস করেছে? কোনোদিন সম্ভব নয় এটা। দাদি বসা থেকে উঠে দাঁড়িয়েছেন। এতদিন তিনি কোনো কথা বলতে পারেননি এই লোকটার ভয়ে। আজ যেন একটু সাহস পেয়েছেন উনি। মনে হয় নতুন মায়ের সাহসিকতায় সবাই সাহসী হয়ে উঠেছেন। আফজাল, ভুলে যেও না আমি এখনো বেঁচে আছি। তুমি আমাকে মা বলে কোনো সম্মান করো না। আমার সামনে রাত্রি সাথে যা যা করেছো আমি কিছুই করতে পারিনি। রুনাকে তুমি বিয়ে করে এনেছো। মাত্র কিছু মাস হয়েছে বিয়ের, এর মধ্যে সে বাড়ির রূপটাই পাল্টে ফেলেছে। নীরা আর রনিকে তাদের মায়ের অভাব বুঝতে দিচ্ছে না। তুমি বললে আর আমি আমার বিশ্বাস করে নিব সব? আফজাল সাহেব কিছু বলতে যাবে তার আগে মা বললেন, না মা থাক না, ওকে বলতে দিন। দেখে আমার বিরুদ্ধে কী কী প্রমাণ আছে ওর কাছে, আমিও দেখতে চাই কতটা বড় পারেও। এবার একটু তেতে যায় আফজাল সাহেব। ও তাই এসব কিছু বানানো বেশ। কোর্টে কেস উঠুক, ওখানে সাক্ষী আসবে, প্রমাণ হবে। তোমাকে জেলের ভাত খাইয়েই ছাড়বো আমি। এবার মা একটু হাসলেন। হঠাৎ হাসি থামিয়ে লোকটা চোখ দিয়ে তাকালেন এক দৃষ্টিতে। আফজাল সাহেব চোখ নিমিয়ে নিলেন। সাক্ষী, প্রমাণ, কোর্ট। আচ্ছা আফজাল, তো এতদিন কই ছিল তোমার প্রমাণ? গতকাল তোমার ক্রাইম পার্টনারকে জেলে যেতে হয়েছে আমার জন্য, আর আজ তুমি প্রমাণ জোগাড় করে ফেললো? এক রাতে সব সাক্ষীরা এসে তোমাকে বলেছে আমার অবৈধ সম্পর্ক আছে। আমি নীরার সম্পত্তির জন্য এই বাড়িতে এসেছি। এবার একটু তোতলামি শুরু করলো আফজাল সাহেব। প্রমাণ অনেক আগেই পেয়েছি। তোমাকে সুযোগ দিয়েছিলাম তুমি ভালো হও কিনা, কিন্তু না, তুমি নীরাকে উস্কাচ্ছ আমাদের বিরুদ্ধে, যাতে ওর বিশ্বাসভাজন হয়ে ওঠো তুমি। আর ওর 18 বছর পর ওর সব কাছ থেকে সব সম্পত্তি নিতে পারো। এসব তোমারই প্ল্যান। তুমি এই বাড়িতে আসার পর আগেই সব প্ল্যান করে এসেছো, সব জেনে শুনে এসেছো। এখানে আমাকে ফাঁসিয়ে বিয়ে করে তোমার রাস্তা ক্লিয়ার করছো। আমি এতক্ষণে কোনো কথা বলছি না, চুপ করে ওদের কথা শুনছিলাম, কিন্তু আর থাকতে পারলাম না। একটা ছোট্ট মাথা আর কত চাপ নিবে? আমিও তো একটা মানুষ। কেন আমার জীবনটা বাকি 10টা মেয়ের মতো স্বাভাবিক হলো না? কেন আমি বাবা মাকে নিয়ে সুখে থাকতে পারলাম না? চিৎকার করে উঠলাম আমি, এনাফ! আর কত নাটক করবেন সবাই আমার সামনে? আমি আর নিতে পারছি না, আমার মুক্তি দরকার এগুলো থেকে। এক সপ্তাহের জন্য এত কিছু? আমার মাকে চলে যেতে হলো এই পৃথিবী থেকে। চাই না এই সম্পত্তি আমার। নিয়ে নিন সব আমার কাছ থেকে, আমাকে একটু শান্তিতে দিন। আর কিছু চাই না আমি আপনাদের কাছ থেকে, কিচ্ছু না। এই বলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লাম আমি। দাদি আর মা দুজনে ছুটে এলেন ধরার জন্য। আমি ওদের হাত সরিয়ে দিলাম আমার শরীর থেকে। মা একটু অবাক হয়ে বললেন, তুমি কি আমাকে সন্দেহ করছো নীরা? তুমি মনে করো যে আমি সম্পত্তির জন্য এখানে এসেছি? তোমার মা হয়ে উঠতে চাচ্ছি শুধুমাত্র তোমার সম্পত্তির জন্য। আমার মনে না হওয়াতে কিচ্ছু যায় আসে না। এই পৃথিবীতে একজনই আমার আপন ছিল, আমার মা। সেই মা আমাকে ছেড়ে চলে গেলেও আমার মাকে আমি খোঁজার চেষ্টা করছি তোমার মধ্যে। আমি জানি না কি হবে আমার সাথে। আমি এখন কাউকে বিশ্বাস করতে পারছি না। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়েছে, শুধু আফজাল সাহেবের মুখে হাসি। মনে হচ্ছে সে সফল হয়েছে তার কাছে। নীরা, আমি মায়ের দিকে তাকালাম। তার অসহায় মুখটা দেখে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি কোনোভাবে বিশ্বাস করতে চাচ্ছি না স্বার্থের জন্য উনি এমন করতে পারেন। মা, আমি একটু শান্তি চাই। এই বাড়িটা নরক হয়ে উঠেছে আমার কাছে। আমাকে এখন কোথাও নিয়ে চলো, সেখানে গেলে আমার একটু শান্তি হয়। তুমি কেন যাবে? যে এই বাড়িটাকে নরক করে তুলেছে সে চলে যাবে। উনি প্রমাণ দেবে বলেছে তো, দিক প্রমাণ, আমিও দেব। দেখি কে জেতে কে হারে। চোখ বড় বড় হয়ে যায় আফজাল সাহেবের। আমতা আমতা করলো, প্রমাণ? কী প্রমাণ আছে তোমার কাছে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমার ভালোবাসার বন্ধু, তোমার আজীবনের ক্রাইম পার্টনার মিস্টার হাশেমের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হও। ডিভোর্সের ব্যবস্থা করে দেখা যাবে কী হয়। আমি আর বসতে পারলাম না, এক ছুটে উঠে এসে নিজের ঘরে এসে বসলাম। মাও এলেন আমার পিছু পিছু। আমাকে বসে থাকতে দেখে আমার মাথায় এসে হাত বুলিয়ে দিলেন। আমি ঘোলাটে দৃষ্টিতে তার দিকে তাকাই। এরপর ছোট্ট একটা করে হাসি দিয়ে বলি, আমার বিশ্বাস যেন আর ভেঙে না যায়। আমি তোমাকে হারাতে চাই না। মা আমাকে 2 হাত দিয়ে চেপে বুকে টেনে নিলেন। তার প্রতিটি নিঃশ্বাস আমাকে জানান দিচ্ছে তিনি অসৎ হতে পারে না। বেশ কিছুদিন স্কুল যাওয়া হয়নি। পরীক্ষার বেশি বাকি নেই। তাই আর যেতেই হবে। মা টিফিন বানিয়ে দেবে। বাড়ির টিফিন খেয়ে বেশ অভ্যাস হয়ে গেছে আমার। আমি রেডি হচ্ছি আর মা টিফিন বানাচ্ছে। নাও নীরা তোমার টিফিন। আমি মায়ের দিকে তাকিয়ে স্মিত হাসলাম। ঘামে ভিজে গেছে রান্নাঘরে যেয়ে। কি ভীষণ স্নিগ্ধ লাগছে তাকে। আমি জড়িয়ে ধরে তাকে। নীরা, আজ তুমি স্কুল থেকে ফিরলে আমরা এক জায়গায় ঘুরতে যাব। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। অনেকদিন স্কুলের বাইরে আর কোথাও যাইনি আমি। মায়ের এই বাড়ি ছেড়ে বেরোনো নিষিদ্ধ ছিল। আফজাল সাহেবও কোনোদিন বের হননি আমাদের নিয়ে। তাই ঘুরতে যাওয়ার কথা শুনে আনন্দ ভরে ওঠে মনটা। সত্যি মা? কোথায় যাবো আমরা?
দেখি কোথায় যাওয়া যায়। তবে আর কাউকে নিব না, শুধু তুমি আর আমি। তোমার স্কুলের পর আমি স্কুল গেটে দাঁড়াবো, ওখান থেকে নিয়ে যাব তোমাকে। আমি ভীষণ খুশি হই, ঘুরতে যাওয়া যে কত আনন্দের, সে আনন্দ তো ভুলতেই বসেছিলাম। আমি মায়ের কপালে একটা চুমু এঁকে বেরিয়ে যাই। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে নাচতে নাচতে বেরিয়ে আসি আমি। একটু ভয়ও হয়, আফজাল সাহেব যে ধুরন্ধর মানুষ, মাকে আসতে দেয় কি না। তবে গেটের বাইরে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে দুশ্চিন্তা দূর হয়ে যায় আমার। আমাকে দেখে মা হাতে হাত নাড়ে, আমিও হাত নাড়াই। মা ইশারা করে একটা রিক্সাতে ওঠে। আমি কোথায় যাচ্ছি আমরা? নিউ মার্কেট। হঠাৎ নিউ মার্কেট কেন মা? আজ সারাদিন শপিং করবো আমরা, অনেক মজা হবে। শপিং করতে কার না ভালো লাগে। আজ তো খুশি আর খুশি। অনেক অনেক শপিং করলাম আমরা, বলতে গেলে সব আমার কেনাকাটা। মা তেমন কিছু কিনলেন না, রনি আর দাদির জন্য নেওয়া হলো। মা এত যে কেনাকাটা করলাম, কারণটা কি? কেন নীরা, কেনাকাটা করতে কি কোনো উপলক্ষ লাগবে না? তবুও কিন্তু আমার সব টাকা তো আফজল সাহেবের কাছে। দিল সে তোমাকে এত টাকা? তার দেওয়া লাগবে না, এগুলো সব আমার নিজের জমানো টাকাতে কেনা। এত টাকা তুমি খরচ করলে আমার জন্য? বারে, আমার মেয়ের জন্মদিন সামনে আর আমি একটু কেনাকাটা করব না? আমি তো আরও এক পোস্ত অবাক হলাম। তবে কি এসব আমার জন্মদিনের জন্য? ভুলেই তো বসেছিলাম প্রায় জন্মদিনের কথা। মা ঠিক মনে করে রেখেছেন আমার জন্মদিন, আমার মনে আছে। মা, মেয়ের জন্মদিন মায়ের মনে থাকবে না তো কার থাকবে? খুশিতে পানি চলে এলো আমার। এত আনন্দ লাগছে কেন আমার? তবে নীরা, এখন কিন্তু তোমাকে আরও বেশি শক্ত হতে হবে, নিজেকে পরিস্থিতি করতে হবে সব মোকাবেলা করার। কি বলছো মা এসব? আমি এগুলো কেন করতে যাব? 18 বছর বয়স হচ্ছে তোমার, 18 বছর হইলে সব সম্পত্তি তোমার নামে চলে আসবে। তখন আফজাল সাহেব সহ আরও অনেকের নজরে পড়বে। এদিকে তোমাকে সব বুঝে নিতে হবে, আগলে রাখতে হবে। আমি ভয়ে ঢোকিলাম। এসব কি? এই ব্যবসা বাণিজ্য কিছুই বুঝি না আমি। তুমি কোথায় থাকবে মা? তুমি এসব দেখো, আমি তো এগুলো পারি না। স্নান হাসলো, মায়ের মিষ্টি মুখে এমন হাসি মানায় না। আমার খুব কষ্ট লাগলো। তা হয় না নীরা, আফজাল সাহেবের স্ত্রী হয়ে ওই বাড়িতে গেছিলাম। সে যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, কীভাবে ওখানে থাকবো আমি? আমার মা হয়ে থাকবে ওই বাড়ি আমার, আমি ঠিক করব ওখানে কে থাকবে না থাকবে। একবার মাকে হারিয়েছি আমি, আর হারাতে পারবো না। তা হয় না মা, আফজাল ওই বাড়ি ছেড়ে কোথাও যাবে না যতদিন বাড়ি তোমার কাছে আছে। কারণ ও কোর্ট থেকে যেভাবেই হোক তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনবে। আর ডিভোর্স হয়ে যাওয়ার পরে কিভাবে ওই মানুষটার সাথে একই বাড়িতে থাকবো আমি নিরামা? তাহলে বরং এসব কিছু আমার 18 বছর হওয়ার পর আমি তোমাকে লিখে দেবো। তাহলে তো এসব কিছু তোমার হয়ে যাবে, আর আমাকে ছেড়ে যাবে না তুমি। চমকে উঠে মা তাকালেন আমার দিকে। আমি মিষ্টি করে হাসলাম তার দিকে তাকিয়ে। রিস্কাতে বসে মা আমাকে জড়িয়ে ধরলো আরও। আমি মায়ের কাঁধে মাথা রাখলাম। কি ভীষণ শান্তি আর ভরসার জায়গা। বুঝতে পারলাম মা কাঁদছে। ফিসফিস করে বললো, অনেক বড় হও মা, অনেক বড় হও। সেদিনের রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আফজাল সাহেবের সাথে ঝামেলা হওয়ার পর থেকে মা আমার সাথেই ঘুমায়। আমি মাকে জড়িয়ে ধরে ঘুম দেই, অনেক ভালো লাগে। হঠাৎ ঘুম ভেঙে যায়, অনেকক্ষণ বুঝতে পারি কয়টা বাজে। বালিশের নিচ থেকে মোবাইল বের করে দেখি ঘড়িতে সময় রাত 2:45। কিন্তু আমার পাশে মা নেই। এত রাতে কোথায় গেল? আমি উঠে যেয়ে ওয়াশরুমে গেলাম, ওখানেও নেই। ডাইনিং, ড্রয়িং সব জায়গাতে লাইট অফ। একটু দুশ্চিন্তা লাগলো, কারণ আফজাল নামক লোকটাকে একটু ভরসা করি না আমি। আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটতে লাগলাম। আমি মন হলো একবার মাকে ডাকি চিৎকার করে, পরে মন হলো থাক, কি দরকার, বাকিদের ঘুম ভেঙে যাবে। হঠাৎ খেয়াল করলাম আফজাল সাহেবের ঘরের লাইট জ্বলছে। এত রাতে লোকটা লাইট জ্বালিয়ে কী করে? আমি আস্তে আস্তে হেঁটে তার ঘরের সামনে দাঁড়ালাম, এবং তখনই অবাক হয়ে গেলাম আমার মায়ের স্যান্ডেল জোড়া ঘরের বাইরে। মানে মা এই ঘরে? তারা দুজনে এখনও বৈধ সম্পর্কে আছে? এভাবে স্বামী স্ত্রী ঘরের সামনে এসে আড়ি পাতা মোটেও ভালো কথা নয়। কিন্তু সমস্যা সেখানে, দুজন দুজনকে দেখতে পর্যন্ত পারে না, ডিভোর্সের কথা উঠছে। এত রাতে দরজা বন্ধ, অথচ লাইট জ্বালিয়ে কী কথা হচ্ছে? একটু উৎসুক করতে থাকি আমি ভেতর থেকে। শোনা কি ঠিক হবে নাকি? একবার ভাবলাম থাক, চলে যাই, হয়তো নিজেদের মধ্যে সব ঠিক করে নিচ্ছে তারা। তাহলে হয়তো ভালোই হয়, মা এখানে থাকবে, কোথাও যাবে না আমাকে ছেড়ে। চলে আসছিলাম ফিরে, হঠাৎ করে মায়ের একটা কথা শুনে থমকে দাঁড়াই আমি। আমার হাত পা কেঁপে উঠলো থরথর করে। আমি কি ঠিক শুনলাম? নীনার মা মারা গেল কিভাবে আফজাল? আমি দম আটকে চুপচাপ দাঁড়িয়ে আছি, যেন নিষ্কার ছাড়লে কেউ টের পেয়ে যাবে। মানে, জানো না তুমি রাত্রে আত্মহত্যা করছে? ভয় পাচ্ছ কেন আফজাল? হ্যাঁ আমি জানি, কিন্তু তোমার মুখ থেকে একটু শুনতে চাই, কেন আত্মহত্যা করলো সে? কেন করছে সে আমি কি জানি? মহিলা মানুষ শেষের দিকে পাগল হয়ে গেছিল, আর পাগল কি না করে? আচ্ছা তাই নাকি? তবে আমি যতদূর জানি রাত্রি তো তার পরের দিনে তোমার আর তোমার ওই অসভ্য বন্ধু হাসেম ভাইয়ের মুখোশ টেনে ছেড়ে দিতে যাচ্ছিল। তার আগ পর্যন্ত তার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই তোমাদের কোনো অপরাধ প্রমাণিত হয়নি। তোমরা জেল থেকে বেরিয়ে গেছিলো, কিন্তু সেদিন যে এমন কিছু প্রমাণ হাতে পেয়েছিল যার দ্বারা তোমাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হতে পারত। এতদিন সে মুখ বুজে সহ্য করলো বাচ্চা দুটোর জন্য। যখন সে হাতে প্রমাণ পেল, তখনই সে আত্মহত্যা করলো। এটা কি সত্যি আত্মহত্যা নাকি সুপরিকল্পিত
মাথার হাতটা। আমার চোখ থেকে পানি টপটপ করে পড়তে লাগলো। এসব কি সে কি শুনছে? আমি হঠাৎ করে আমার কেন জানি মনে হলো আমার এই মাও হয়তো কোনো বিপদে পড়তে চলছে। কারণ আবজাদ লোকটা অন্তত ধুরন্ধর। ও ওর স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ নেই। আমি এখন কি করব? কি বলছো এসব তুমি? রাত্রি এসব করেছে। আমি কিছু জানতাম না। আহারে! একটু শব্দ করে হাসলো মা। এরপর বেশ চড়া গলায় বলল, ও তাই নাকি? তুমি কিছুই জানতে না? কিন্তু তোমার মা তো জানতো। তাকে রাত্রি সব কিছু বলেছিল। আচ্ছা এমন কি হয়েছিল? তোমার মা তোমাকে জানিয়ে দেয় রাত্রির প্ল্যান? তোমাকে ওকে থামাতে বলে আরও তুমি চিরদিনের জন্য ওকে থামিয়ে দিলে। মা একটু থামলেন কথাটা শেষ করে। ও ঘর থেকে পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলছে না। আমার হাত পা অসাড় হয়ে যাচ্ছে। হাতে হাতে চেয়ার ধরে বসেই পড়ি, নাহলে মাথা ঘুরে পড়ে যাব মনে হচ্ছে। এর মধ্যে মাকেও টেনে এনেছো রুমে। রুনা, আচ্ছা শুনলাম তো সব। আর কিছু বলা আছে তোমার? বলে বিধা হও, আমার ঘুম পাচ্ছে। সবার ঘুম হারাম করে দিয়ে এত শান্তির ঘুম তো তোমাকে ঘুমাতে দিব না আফজাল। তোমার আর তোমার মায়ের সব কীর্তি আমি ফাঁস করে দেবো। কী করবে তুমি? কী করার ক্ষমতা আমার সাথে তোমার? তুমি রাত্রির মতো সুন্দরী নও যে ওর সাথে যা করতে পারছি তোমার সাথেও পারবো। তোমাকে তো আমি ডিভোর্স দিয়ে এই বাড়ি ছাড়া করবো। নীরার কাছ থেকে সব সম্পত্তি হাতাবো। এরপর ওর মায়ের সাথে যা যা হচ্ছে ওর সাথে তাই হবে। আর বাড়াবাড়ি করলে ওর মায়ের মতো অবস্থা হবে। রাত্রিকে কিভাবে মারলে আফজাল? ওয়েল, সব যখন জেনেই গেছো তখন বলতে কি সমস্যা? এমনিও তোমার কী বা করার ক্ষমতা আছে? কোনো প্রমাণ তো দেখাতে পারবে না। আর হ্যাঁ, আমি আর আমার মা মিলে রাত্রিকে মেরেছি। রাত্রি বেশি চালাকি করতে গেছিল। দিনের পর দিন চুপ করে থাকার নাটক করে সব প্রমাণ জোগাড় করছে। তাই তো ওকে থামিয়ে দিতে বাধ্য হলাম। সেদিন রাত্রে রাত্রি আর রনি ঘুমিয়ে গেলে রাত্রিকে মা ডেকে আনেন ভালো কথা বলে। এরপর ওকে মেরে ফ্যানে ঝুলিয়ে দিই আমরা, যাতে করে এটা আত্মহত্যা মনে হয়। আর তাই হলো। কেউ বুঝতেই পারলো না আমি আর মা কান্নার নাটক করি। পোস্টমর্টম করতে দেইনি। ব্যাস কাহিনী শেষ। শুনলে সব। আর কিছু বলতে চাও? তোমাকে এই বাড়ি থেকে খুব তাড়াতাড়ি দূর করে দেওয়ার ব্যবস্থা আমি করব। নীরা বোকা, একটু রাগী কিন্তু ভীষণ বোকা। তার মনে তোমার জন্য সন্দেহ সৃষ্টি করব। ও নিজেই চাইবে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে। আমি মেঝেতে বসে পড়লাম। এতদিন আবজার লোকটার জন্য আমার একরাশ ঘৃণা ছিল। আমি জানতাম যে ওর জন্য আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমি কি শুনলাম আমার মাকে মেরে ফেলেছে? আর দাদি, দাদি কিভাবে এই কাজ করলো? আমার মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। না না, দাদিকে কিভাবে এই কাজ করবে? উনি তো অনেক ভালোবাসতেন আমার মাকে। কিন্তু নিজের কানকে অবিশ্বাস করতে পারছি না। কে এই বাড়ি থেকে দূর হয় সে তো সময় বলবে। আফজাল সাহেব, তোমার সময় হয়ে এসেছে তোমার বন্ধুর কাছে চলে যাওয়ার। সাথে তোমার মাকেও নিয়ে যাবে। এর মধ্যে তোমাদের শাস্তি নির্ধারণ করবে উচ্চ আদালত। ঘর কাঁপিয়ে হাসলো আফজাল সাহেব। হাসির শব্দে আমার শিরদাঁড়াটা যেন বেয়ে শীতল স্রোত বয়ে গেল। আমার ইচ্ছে করছে ছুটে যেয়ে ওকে শেষ করে ফেলি। কিন্তু এখন আমাকে ওর হাত থেকে এই মাকে বাঁচাতে হবে। ও একটা খুনি। ও সব কিছু করতে পারে। কিন্তু এই বদ্ধ ঘরের মধ্যে আমি এখন ঢুকবো কীভাবে? কি করবে তুমি? কিছু করার ক্ষমতা নেই তোমার। সব খবর নিয়েছো তো দেখছি এই বাড়ি এসেছো। তবে কি তুমি রাত্রির আত্মা মেয়েকে বাঁচাতে নতুন রূপে এসেছো? ঘর কাঁপিয়ে হাসলো আবার আফজাল সাহেব। মনে হচ্ছে মায়ের কথায় খুব মজা পাচ্ছে সে। তাই নাকি? কিছু প্রমাণ নেই আমার কাছে। এই যে টেপ রেকর্ডার, এতক্ষণে তুমি যা যা বলছো সব এখানে রেকর্ড করা আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আগামীকাল সকাল পর্যন্ত একটু অপেক্ষা করো। এরপর সকাল সকাল কোথায় তোমরা যাও সেটা পুলিশ ঠিক করবে। আমি আচমকা উঠে তাকালাম। মা এটা কী করলো? সত্যি সত্যি যদি সব রেকর্ড করে, সেটা এখন কেন জানালো আফজালকে? বদ্ধ ঘরের মধ্যে তার কি বিপদ আসতে পারে? এটা কি সে বুঝতে পারছে না? না না, যেভাবে হোক মাকে বাঁচাতে হবে। এটা কি রুনা? ওটা আমাকে দিয়ে দাও। এত চালাক তুমি? রেকর্ড করছো আমার কথা? ওটা আমাকে দিয়ে দাও। আফজালের গলায় ভিতর মনে হচ্ছে ভাবতেও পারিনি মা এমন কাজ করতে পারে। এতদিন আমার কাছে অন্য প্রমাণ ছিল না তোমার বিরুদ্ধে। সেই প্রমাণ যা দিয়ে রাত্রি তোমাকে ফাঁসাতে চেয়েছিল, এই বাড়িতে আসার পর আমার অন্য চিন্তা মাথায় আসে। এত প্রমাণ জোগাড় করতে পেরেও সে কেন তার বাচ্চাকে ফেলে রেখে আত্মহত্যা করলো? সন্দেহ এখন সত্যতে পরিণত হলো। সব তো নিজের মুখে স্বীকার করলে। কে তুমি রুনা? তুমি কিভাবে রাত্রির প্রমাণ পেয়েছো? আমি রাত্রির বান্ধবী। সেই ছোটবেলা থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। ও আমার কাছে শুধু বান্ধবী ছিল না, ও ছিল আমার একটি অংশ। তোমার এই কুৎসিত চেহারা ও দেখার আগ পর্যন্ত ওর সাথে আমার যোগাযোগ ছিল। আস্তে আস্তে তুমি ওর কাছ থেকে মোবাইল কেড়ে নিলে, ওকে ঘরবন্দি করে দিল। অনেকদিন ওর সাথে কথা হওয়ার আমার একটু দুশ্চিন্তা হয়। আমি আমার বাসার কাজের বউকে পাঠাই এই বাড়িতে। ও কাজ করতে আসতো আর রাত্রির কাছ থেকে সব কথা সংগ্রহ করে আমাকে জানাতো। সেদিন রাত্রি মারা যায়, তার আগের দিন আমাকে সব চিঠিতে জানায়। আমি কথা দিই ওকে আমি সব রকম সাহায্য কিন্তু পরের দিন শুনলাম ও আর নেই। ও
ওপাশটা চুপচাপ। আমি পাগলের মতো এদিক ওদিক ছটফট করতে পারি। এটুকু জীবনে আমি আর কত কিছু সহ্য করব। আমার মা এত কষ্ট করে পৃথিবী ছেড়েছে। আমি কেন কিছু করতে পারলাম না মায়ের জন্য? তবে কি এই মাকেও আমি বাঁচাতে পারবো না এই নরপশুটা হাত থেকে? সেদিন রাতে মনে হয় রাত্রি টের পেয়ে গেছিল কি হতে চলেছে ওর সাথে। মনে হয় সবটা ধারণা করতে পেরেছিল। তাই রাতে সব প্রমাণ সহ আমার নামে একটা চিঠি লিখে চিলেকোঠার ঘরে রেখে আসে। যেখান থেকে বুয়া সব সংগ্রহ করতে আগে। সেদিন রাত্রি মারা যাবার পর ওসব এনে বুয়া আমার কাছে দেয়। ও তুমি প্ল্যান করে এ বাড়িতে এসেছো তাহলে? তা বলতে পারো। রাত্রি একদিন আমার জীবন বাঁচিয়েছিল। সেদিন আমি আমি আমার বাসার কাজের বউকে পাঠাই এই বাড়ি। ও কাজ করতে আসতো, রাত্রির কাছ থেকে সব কিছু সংগ্রহ করে আমাকে জানাতো। যেদিন রাত্রি মারা যায় আগের দিনও আমাকে সব জানায় চিঠিতে। আমি কথা দিই ওকে আমি সব রকম সাহায্য করবো, কিন্তু পরের দিন শুনলাম ও আর নেই। ওপাশটা চুপচাপ। আমি পাগলের মতো এদিক ছটফট করছি। এতটুকু জীবনে আর কত কিছু সহ্য করবো? আমার মা এত কষ্ট করে পৃথিবী ছেড়েছে, আমি কোনো কিছু করতে পারলাম না মায়ের জন্য। তবে কি এই মাকেও আমি বাঁচাতে পারবো না এই নরপশুটার হাত থেকে? সেদিন রাতে মনে হয় রাত্রি টের পেয়েছিল কি হতে চলেছে ওর সাথে। মনে হয় সবটা ধারণা করতে পেরেছিল। তাই রাতে ও প্রমাণসহ আমার নামে একটা চিঠি লিখে চিলেকোঠার ঘরে রেখে আসে। সেখান থেকে বুয়া সব সংগ্রহ করতো আগে। সেদিন রাত্রি মারা যাওয়ার পর ওসব এনে বুয়া আমার কাছে দেয়। ও তুমি প্ল্যান করে এ বাড়িতে এসেছো তাহলে? তা বলতে পারো। রাত্রি একদিন আমার জীবন বাঁচিয়েছিল। সেদিন আমি ওকে কথা দিয়েছি আমার জীবনের বিনিময়ে যদি ওকে সাহায্য করতে হয়, কিন্তু আফসোস ওকে তো সাহায্য করতে পারলাম না। তবে ওর কলিজার টুকরো মেয়েটাকে বাঁচাবো। যেভাবে হোক আমি বাঁচাবো ওকে। এই নোংরা লোকের হাত থেকে ওকে বাঁচাবো আমি। তুমি কি চাও রুনা? তুমি যা চাও তোমাকে আমি তাই দিব। নীরার হাত থেকে সব সম্পত্তি হাতানোর পর তোমাকে আমি অর্ধেক সম্পত্তি দিব। কেউ কিছু জানবে না। তোমার কোনো ধারণাই নেই ওর নামে কত কোটি টাকা সম্পত্তি আছে। তুমি সব পাবে। তুমি কি ভেবেছো আমি জেলে চলে গেলে নীরা তোমাকে কানাকড়ি কিচ্ছু দিবে না? নিজের জীবনকে কেন নষ্ট করবে একটা এতিম মেয়ের জন্য? ভাবো রুনা, ভাবো। আমি নিঃশ্বাস আটকে আছি। মা কি সিদ্ধান্ত নেবে? তবে কি মাকে আফজাল সম্পত্তির লোভ দেখে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? মা কি তাতে রাজি হবে? আমার মা আর আমার মায়ের বান্ধবী, এত কাছের বান্ধবী নিজের জীবন বিপন্ন করে শুধুমাত্র আমাকে বাঁচাতে এখানে এসেছে। সম্পত্তির লোভ একদিন আমি করি না আফজাল। আমার কোনোদিন সন্তান হবে না, তাই আমার প্রথম স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে। এখানে এসে আমি সন্তান পেয়েছি, নীরা আর রনিকে পেয়েছি। আর কিচ্ছু চাই না আমার। কিন্তু আমার যা চাই রুনা, তুমি কি ভেবেছো সব কিছু এতটাই সোজা? তুমি কি টেপ রেকর্ডার আমাকে দিয়ে দিবে, নাকি এই ঘরে নিজেকে শেষ করে দেবে যেটা রাত্রির সাথে হয়ে গেছে? আমি হতভম্ব হয়ে গেলাম। কি করবে আফজাল? মাকে মেরে ফেলবে? ওর দ্বারা কিচ্ছু সম্ভব না। না, না, এভাবে বসে থাকা যাবে না। কিছু একটা করতে হবে এখন আমাকে। আমি এদিক ওদিক করছি মাকে বাঁচানোর জন্য। ছাড়ো বলছি আফজাল আমাকে। আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করো। কেউ তোমাকে বাঁচাতে আসবে না। দোতলা থেকে চিৎকার নিচতলায় যাবে। কোনো কাজের লোক আসবে না। মাও কিছু করবে না। আর নীরা, ওর কিছু করার নেই। ভিতর থেকে দস্তাদস্তি শব্দ পাওয়া যাচ্ছে। আমি কাকে ডেকে আনবো? আমার মাথায় কিছু আসছে না। আমি কিছু না ভেবে জানলা দিয়ে উঁকি দিলাম। আমার চোখ বড় বড় হয়ে গেল ভিতরে অদৃশ্য দেখে। মায়ের গলা আফজাল এক হাত দিয়ে টিপে রেখেছে, আর এক দিয়ে টেপ রেকর্ডার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। মা নিজেকে ছাড়ানো আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আফজালের মতো একজন শক্তপোক্ত লোকের হাত থেকে নিজেকে ছাড়ানো কি সহজ কথা? কিন্তু মা টেপ রেকর্ডারটা হাতছাড়া করছে না। আমি চিৎকার করে ডাকতে গেলাম মাকে, কিন্তু পরক্ষণে ভাবলাম এখন চিৎকার করলে মাকে এখানে বন্দি করে ফেলবে, দুজনকে মেরে ফেলবে। কেউ কাউকে বাঁচাতে পারবো না। তাই বাইরে থেকে আমাকে যা করা করতে হবে। কিন্তু কিভাবে কি করব? ওদিকে মা ছটফট করছে বাঁচার জন্য। এটা দিয়ে দে রুনা, বাঁচতে যে চাক দিয়ে দে। মা কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। মায়ের ফোস্সা মেয়ে বিন্দু বিন্দু ঘাম পড়তে থেকে অস্থির হয়ে যায় আমি মাকে বাঁচাতে। আমি অস্থির হয়ে এদিক ওদিক তাকাই। হঠাৎ আমার চোখ যায় পাশের ইনডোর প্লাটের মাটির উপর রাখা পাথরের টুকরোর দিকে। এক চিলতে হাসি ফুটে ওঠে আমার ঠোঁটে। আল্লাহ সঠিক সময়ে সঠিক জিনিস হাতের কাছে এনে দেন। দৌড়ে যেয়ে বেশ কয়েক টুকরো পাথর তুলে নিই। আবার ফিরে আসি জানলার কাছে। মায়ের অবস্থা তখন করুণ, কিন্তু কোনোভাবে টেপ রেকর্ডারটা হাতছাড়া করায়নি আমাকে। আমি আর দেরি করলাম না। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে পাথরগুলোতে ছুটতে লাগলাম আফজাল নামক নরপশুটার দিকে। বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ হয় না। ওদিকে হতভম্বর মতো দাঁড়িয়েছি। কেউ ভাবেনি আমি এভাবে আসবো। কপাল ফেটে গল গল করে রক্ত পড়ছে আফজালের। সে মায়ের গলা ছেড়ে দিয়ে কপালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়েছে আমার দিকে। তার চোখে ভয় আর রাগ। বাঁধন আলগা হতে মা খক খক করে কাঁদতে শুরু করলো। আমি চিৎকার করে বললাম, মা বেরিয়ে এসো, এক্ষুনি বেরিয়ে এসো, নাহলে ও শেষ করে দিবে তোমাকে। মা আর এক মুহূর্ত দেরি করলেন না। দরজা খুলে চেপে আফজাল আরও চেপে ধরতে গেলে তাকে। মা আবার সর্বস্ব শক্তি দিয়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল। বেরিয়ে বাইরে এসে দরজা লাগিয়ে দিল। আমি ছুটে যেয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে জড়িয়ে ধরলো এবং এরপর গালে অজস্র চুমু দেওয়া শুরু করলো। মা উপরের দিকে তাকে জোরে জোরে বলতে লাগলো, রাত্রি রে, তুই আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিয়েছিস। আমার মেয়ে,
আমাকে আজ বাঁচিয়েছে। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। মা আমাকে শক্ত করে চেপে ধরে রাখলো, যেন ছেড়ে দিলে মা চলে যাবে। ওদিকে আফজাল জোরে জোরে শব্দ করছে দরজায়। এ কে আছিস? খোল, দরজা খোল, শেষ করে দিব সবাইকে। তার চিৎকারে এতক্ষণে কানে যায় দাদির। মহিলা ছুটে এসেছে ছেলেকে বাঁচাতে। দরজার সামনে আমার মায়ের রণমুক্তি থেকে ভয় পেয়ে চুপ হয়ে যায় সে। হয়তো বুঝতে পেরেছে তাদের সময় শেষ। আমি লাল টকটকে চোখে তাকাই তার দিকে। আজ এই মহিলার জন্য আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। এতদিন ভালো মানুষের মুখোশ পরে আমার সামনে ঘুরছিল। আমি ছুটে গিয়ে ওনার ঘর থেকে রনিকে তুলে কোলে নিয়ে আসি। এদের কাউকে আর বিশ্বাস করি না আমি। হাসেম আর আফজাল, মায়ের দুজনের 12 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। আফজালের মৃত্যুদণ্ড হয়েছে। কোর্টে চিৎকার করে কাঁদছেও। আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে সেই কান্না দেখে। আজ এতদিন করা অপরাধের শাস্তিও পাবে। আমি একবার উপরের দিকে তাকাই আর একবার আমার মায়ের দিকে তাকাই। আর সত্যি সত্যি আমার মনে হচ্ছে আমার মাই নতুন রূপে কাছে এসেছে আমাকে বাঁচাতে। মা মিটমিট করে হাসছে। আমরা আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ডাকলো মা আমাকে। আমি তার বুকে ঝাঁপিয়ে পড়লাম। না, তিনি আমার সৎ মা না, তিনি আমার মা, আমার নিজের মা। সৎ মা, দ্বিতীয় এবং শেষ পর্ব। তিনি আমার সৎ মা, দ্বিতীয় এবং শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।